রাত তখন 2:45। ঢাকার ধানমন্ডি 32 নম্বর রোড নিস্তব্ধ। মাঝে মাঝে গাড়ির হর্ন শোনা যায়, কিন্তু রাত যত গভীর হয় ততই নীরবতা গ্রাস করে এলাকা। সিকিউরিটি গার্ড ফারুক সিগারেট ধরিয়ে বসেছিল ফুটপাতে। এই বাড়ির সামনে পাহারা দেওয়াটাই একদম একটি সাধারণ কাজ। দিনে হাজারো মানুষ আসে, বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত বাড়িটি দেখে যায়, কিন্তু রাত হলেই পুরো পরিবেশ বদলে যায়। আজও তার শরীরটা কেমন শিরশির করছিল। এমনটা মাঝে মধ্যেই হয়, তবে আজ যেন একটু অন্যরকম লাগছে। ঠিক তখনই সে দেখতে পেল এক বিদেশি ট্যুরিস্ট রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। তার কাপড় এলোমেলো, মুখ শুকনো, পায়ে স্যান্ডেলের বালাই নেই। ফারুক চিৎকার করে লোকটিকে বলল, এই সাহেব, কিছু লাগবে? লোকটা ফারুকের দিকে তাকালো, কিন্তু তার চোখ দুটো কেমন জানি মৃত মানুষের মতো ফাঁকা, প্রাণহীন। তারপর সে ধীর পায়ে বাড়ির গেটের সামনে এগিয়ে গেল। কাপা কাপা গলায় ফিস ফিস করে বলল, আমি তাদের দেখতে পাচ্ছি, ওরা আমাকে ডাকছে। তারপর সে নিজেই নিজের গলা চেপে ধরল। ফারুক হতবাক হয়ে গেল, এই কি করছো? কিন্তু পরের মুহূর্তেই লোকটি বিকট চিৎকার করে ধপ করে মাটিতে পড়ে গেল। তার শরীর নিস্তব্ধ, চোখ দুটো হঠাৎ সাদা হয়ে গেছে। ফারুক আতঙ্কে পিছিয়ে গেল। এ কি দেখছে সে? কিন্তু ফারুক জানতো না, এটি কেবল শুরুই। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ভয়াল প্রতিধ্বনি। আজকে তোমাদের শোনাবো ধানমন্ডি 32 নম্বর নিয়ে একটি আজব সত্য ঘটনা। এখানে এক বিদেশি সাংবাদিক মার্ক এসেছিল পর্যবেক্ষণ করতে। সে এসে এই ঘটনাটি ফেস করে এবং পরে তার একটি ব্লগে এই লেখাটা প্রকাশ করে। সেটি তোমাদের শোনাবো। তোমরা আনন্দ আর একরাশ ভয় নিয়ে গল্পটা শুনতে থাকো। মার্কের অনুসন্ধান শুরু। মার্ক ড্যানিয়েলস একজন পেশাদার অনুসন্ধানী সাংবাদিক। তার নেশা ছিল পৃথিবীর ভয়ঙ্কর রহস্য উন্মোচন করা। যখন সে শুনল ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে এক বিদেশি পর্যটক অদ্ভুতভাবে মারা গেছে, তখন সে ঠিক করলো এবার সে নিজের চোখে দেখে আসবে ব্যাপারটা। তার সঙ্গে ছিল তার ক্যামেরাম্যান জন এবং তার সহকারী নাদিয়া। নাদিয়া একজন বাংলাদেশি সাংবাদিক। নাদিয়া জিজ্ঞেস করলো, তুমি নিশ্চয়ই এখানে কিছু পাবে মার্ক? মার্ক মুস্কি হাসলো, যত বড় ঐতিহাসিক স্থান তত বেশি রহস্য। চলো দেখি এখানে কি আছে। তখন রাত 3টা বাজে। তারা ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে দাঁড়ালো। চারপাশে এতটাই নীরব যে নিজেদের নিঃশ্বাসের শব্দই বেশি শোনা যাচ্ছিল। তখনই হঠাৎ একটা শব্দ এলো, একটা চাপা কান্নার আওয়াজ। শুনতে পাচ্ছ? জন ফিসফিসিয়ে বলল। মার্ক দ্রুত তার ক্যামেরা চালু করলো। তাদের ওপাশে ঠিক গেটের সামনে একটা ছায়া নড়ে উঠল। তিনজনই থমকে গেল। তারা তিনজনই খেয়াল করলো ধোঁয়ার মতো একটা অবয়ব বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তারপর সেটা ধীরে ধীরে এগোতে লাগলো। মার্ক আরেক ধাপ এগিয়ে গেল, কিন্তু নাদিয়া তার হাত চেপে ধরল। কিন্তু খুব দেরি হয়ে গেছে। ছায়ামূর্তিটা এবার গেটের সামনে চলে এলো। এবারে স্পষ্ট দেখা গেল একটা ছেঁড়া পাঞ্জাবি পরা পুরুষ, চোখ দুটি রক্তাক্ত লাল, ঠোঁটে অদ্ভুত হাসি। কিন্তু সে মাটিতে দাঁড়িয়ে নেই, সে শূন্যে ভাসছে। তারপর সেই ভয়ঙ্কর ফিসফিস আওয়াজ শোনা গেল, ওরা ফিরে আসবে। ঠিক তখনই একটা অদৃশ্য শক্তি জনকে টেনে নিল। তার শরীর শূন্যে উঠে গেল। জন! মার্ক আর নাদিয়া জনের হাত ধরে টানতে লাগলো, কিন্তু জনের চোখ উল্টে যাচ্ছে। তার মুখ দিয়ে বিকৃত আওয়াজ বের হচ্ছে, আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। তার কণ্ঠস্বর কেমন যেন বদলে গেছে, যেন সে আর জন নেই। ঠিক তখনই চারপাশ কাঁপতে লাগলো। গেটের তালা বিকট শব্দে খুলে গেল। বারান্দার ছায়ামূর্তিটি এবার তাদের দিকে ধেয়ে আসতে শুরু করলো। দৌড়াও! তারা মরিয়া হয়ে দৌড় দিল। তিনজনই ছুটতে ছুটতে পাশের রাস্তার দিকে চলে গেল। জন অজ্ঞান হয়ে গেল। মার্ক আর নাদিয়া যখন তার মুখের দিকে তাকালো,
তারা যা দেখলো তাতে তাদের রক্ত জমে গেল। জনের কপালে স্পষ্ট লাল দাগে লেখা, আমরা এখনো আছি। পরদিন সকালে জন জ্ঞান ফিরে পেল, কিন্তু সে আর কথা বলল না। তার চোখ ফাঁকা, তার মুখে একটাই কথা, সেই একটা বাক্যই সে বারবার আওড়াতে লাগলো, আমি তাদের দেখতে পাচ্ছি, ওরা আমাদের ডাকছে, ওরা আমাকে ডাকছে। মার্ক ঢাকা ছেড়ে চলে গেল, কিন্তু তার মনের ভিতর প্রশ্ন রয়েই গেল, ওই ছায়ামূর্তি কে ছিল? পরের বছর 15ই আগস্ট এক পথচারী ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে এসে কাঁপা কাঁপা গলায় বলল, আমি একটা লোক দেখেছি, বারান্দায় দাঁড়িয়ে ছিলেন, উনি তাকিয়েও ছিলেন। কে? লোকটি ফিসফিসিয়ে বলল, একটা ছেঁড়া পাঞ্জাবি পরা মানুষ, চোখে ভয়ঙ্কর দৃষ্টি, কিন্তু চেহারা খুব চেনা চেনা লাগছিল, খুব চেনা।